আচ্ছা, দেখো আমরা এটা নিয়ে আলোচনা করি। আর আরেকটা জিনিস যে যে কোনো কবিতারই যদি এই ক্রিটিক্যাল সামারি লিখতে হয়, তো সেটা কিভাবে লিখবে? ধরো একটা কবিতা তোমার খুব ভালোভাবেই জানা আছে, বাট ওইটার মানে ওইটার সামারিটা খুব ভালোভাবে জানা আছে, বা ওইটার সব কিছুই, ফিগার অফ স্পিচ, থিম, টোন, সব কিছু জানা আছে, রাইম স্কিম সব জানা আছে, বাট এইটার ধরো কোশ্চেন চলে আসছে এইটা, বাট এইটা তুমি পড়ে যাও নাই, তো তখন তোমাকে বানিয়ে লিখতে হবে। সো এই বানিয়ে এটা কিভাবে লিখবে, এইটা এই রিলেটেড ভিডিও প্রায় দুইটা দুইটা ভিডিও সম্ভবত আমি আমাদের যে ক্লাউড স্কুল প্রো যে চ্যানেল, সেই চ্যানেলে দিয়ে রেখেছি, যে হাউ টু রাইট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এই নামে। হাউ টু রাইট, আচ্ছা, হাউ টু রাইট ক্রিটিক্যাল, এই যে হাউ টু রাইট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দুইটা আছে। তো এই দুইটা ভিডিও তোমরা একটু দেখতে পারো, তাহলে যদি কোনো কোশ্চেন লিখতে গিয়ে তোমাদের হয়তো কবিতা ভালো জানা আছে, বাট প্রশ্নটা তুমি যেটা পড়ে গেছো সেটা কমন পড়েনি, তখন তুমি ওইটা কিভাবে লিখবে সেইটা এখানে দেওয়া আছে, তোমরা এই দুইটা ভিডিও একটু চেক করে দেখো। আর আমি এখানে আজকে বলে দিচ্ছি, ওইখানে ডিটেইল বলা আছে, তাই ওইটা চেক করতে বললাম। আচ্ছা, দেখো এবার আমরা চলে যাই। এখানে দেওয়া আছে যে এখানে ক্রিটিক্যাল সামারি। হ্যাঁ, আচ্ছা, ওকে। ক্রিটিক্যাল সামারি, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এগুলো সব একই। অ্যাপ্রিসিয়েশন মানে কি? অ্যাপ্রিসিয়েশন মানে মানে বোঝার যে অংশটা সেটা, মানে তুমি কি বুঝলে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, তুমি এই একটা কবিতা পড়ে এর ভেতরে কি কি আছে, কবি কি বলতে চাচ্ছেন, কিভাবে লিখা, রাইম স্কিম কি, ফিগার অফ স্পিচ কোনগুলো ইউজ করেছেন, এখানের সেটিংটা কি, অর্থাৎ ইমেজ বা ইমেজেরি কি ইউজ করা আছে, এখানকার সিম্বলটা কি, কোন কোন সিম্বল ইউজ করেছেন, এই সব কিছু মিলেই বলা হচ্ছে যে একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। মানে ক্রিটিক্যালি তুমি এটাকে বুঝেছো। এবং এই সব কিছু যদি বলা হয় শুধু শুধু সামারি লিখো, তখন কিন্তু তোমাকে এত কিছু লিখতে হবে না, যে ওইটার ফিগার অফ স্পিচ কি আছে। সামারি মানে জাস্ট তুমি ওইটা পড়ে কি বুঝলা সেটা তোমার নিজের মতো করে। আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে তোমাকে এ টু জেড সব কিছু দিতে হবে। সো এই হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা ক্রিটিক্যাল সামারি। তো দেখো, Two Daffodils is one of the many anthologized lyric poems of Robert Herrick that has swayed and moved generation of readers of English poetry throughout the world. বলা হচ্ছে যে যতগুলি রবার্ট হেরিকের যতগুলি কবিতা অ্যান্থোলোজাইজ করা হয়েছে, মানে চয়ন করা হয়েছে, তার ভেতরে বা সংগ্রহ করা হয়েছে, তার ভেতর টু ড্যাফোডিলসটা হচ্ছে অন্যতম। এবং এই কবিতাটা সারা বিশ্বব্যাপী যারা ইংরেজির পোয়েট্রি পড়ে তাদের সবাইকে, জেনারেশন থেকে জেনারেশন যত যা আছে সবাইকে মুভ করে এবং সোয়েট করে। মুভ করা বলতে মানে নাড়িয়ে দেওয়া, এবং সোয়েট বলতে দোলা দেওয়া, দোলা দেয়। ইট হ্যাজ bewitched the readers and sweetened their ears from its melodious lyrical quality. এই কবিতাটা রিডারদেরকে মন্ত্রমুগ্ধ করে, বিউইস্ট করে, এবং তাদের কানের ভেতরে একটা মিষ্টি সঙ্গীত দিয়ে দেয়, কারণ এই কবিতাগুলির ভেতরে রয়েছে খুব সুন্দর মিলোডিয়াস কোয়ালিটি রয়েছে। মেলোডিয়াস বলতে সুরেলা, সুরেলা কোয়ালিটি, মানে এই কবিতাগুলোকে তুমি ইচ্ছা করলে গান বানাতে পারবে। যত লিরিক পোয়েম রয়েছে, লিরিক মানে হচ্ছে শেষে গিয়ে ছন্দের মিল থাকবে, দ্যাট মিনস তুমি ওইগুলোকে যদি সুর দাও তুমি গান বানাতে পারবে। তো তখনই এটাকে বলা হচ্ছে লিরিক্যাল পোয়েম। লিরিক্যাল পোয়েমের আরেকটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে লিরিক্যাল শব্দটা এসেছে ইংরেজি একটা শব্দ, সরি ইংরেজি শব্দ কিনা জানি না, লায়ার নামে একটা শব্দ থেকে। লায়ার মানে হচ্ছে একটা বিশেষ ধরনের বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্রটা দিয়ে মূলত সুর তৈরি করা হয় বা সুর দেওয়ার কাজে লাগে। সো যেই সকল গান বা কবিতা ওই লায়ারের মাধ্যমে, বা যে সকল কবিতাকে ওই লায়ারের মাধ্যমে সুর দিয়ে গান বানানো হতো, সেগুলোকেই বলা হতো লিরিক্যাল কবিতা বা লিরিক্যাল পোয়েট্রি। তো এখন এই কবিতাটায় ওই রকমের সুর দেওয়া যাবে বা ছন্দের মিল আছে, সেজন্য এই কবিতাগুলোকে বলা হচ্ছে লিরিক্যাল কোয়ালিটি রয়েছে বা লিরিক্যাল পোয়েম বলা হয়।
যেমন সনেট, সনেট সবসময় জন্য লিরিক্যাল পোয়েম। দ্য পোয়েম বিং সিম্পল, সুইফট মুভিং অর ইজি ফ্লোয়িং ইজ ডিলাইটফুল টু রিড। এই কবিতাটা খুব সাধারণ হওয়াতে এবং খুব দ্রুত শেষ হওয়াতে, এবং এই কবিতার যে ছন্দগুলি বা কবিতার যে থট, সেটা খুব ইজি ফ্লোয়িং, খুব ইজিলি এটাকে চলেছে বলে এটা পড়তেও অনেক ডিলাইটফুল, অনেক মজাদার। The poem was published in the collection of lyrics called Hesperides, or the works both human and divine in 1648. এই এই যে কবিতা লেখার ক্ষেত্রে যখন তোমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখবে, তখন এই যে এই তথ্যগুলো দিতে হবে, যেগুলো কবে পাবলিশড হয়েছে, কোথায় পাবলিশড হয়েছে, এগুলো না দিতে পারলে সেটা হয়তো একটু কমে গেল, না দিতে পারলে যে হবেই না তা না, তবে এগুলো দিতে হয় আর কি। যে এই কবিতাটা মূলত পাবলিশ হয়েছিল একটা কালেকশন, সেই কালেকশনের ভেতরে, সেই কালেকশনটার নাম হচ্ছে হেসপেরিডিস। আচ্ছা, তো বলা হচ্ছে এখানে হেসপেরিডিস নামে একটা কালেকশন কবিতার, সেই কালেকশনের ভেতরে এই কবিতাটি পাবলিশ হয়েছিল। অথবা এটার আরেকটা নাম হচ্ছে দ্য ওয়ার্কস বোথ হিউম্যান অ্যান্ড ডিভাইন, হিউম্যান এবং ডিভাইনের হচ্ছে নামেও এটাকে আখ্যায়িত করা হয়, এবং এটা 1648 সালে পাবলিশ হয়েছিল। হেসপেরিডিস ইজ দ্য অনলি বুক দ্যাট রিপ্রেজেন্টস হিজ অ্যাচিভমেন্ট অ্যাজ অ্যান অ্যাকমপ্লিসড পোয়েট অফ পিউরিটানিজম। এই হেসপেরিডিসই হচ্ছে একমাত্র বুক যেটা এই রবার্ট হিরিকের যে অ্যাচিভমেন্ট, পোয়েট হিসাবে তিনি পিউরিটান এজে তিনি যেই তার যে কালেকশনটাকে তিনি পুরো ফুলফিল করেছিলেন এই পিউরিটান এজে, সেটা হচ্ছে এই হেসপেরিডিসে একটা বই আর কি। তো এটা হচ্ছে কবিতা সম্পর্কে একটু তথ্য। এরপরে দেখো কবিতার ভেতরে কি বলা হচ্ছে সেটা। The poem focuses on the short-lived nature of life along with the fleeting passage of time. এই কবিতা ফোকাস করেছে বা কবিতাটা আমাদের সামনে নিয়ে এসেছে মানুষের যে শর্ট লিভ নেচার অফ লাইফ, অর্থাৎ মানুষের বা যে কোনো জীবনেরই যে একটা খুব কম সময় যে কোনো জীবন যে বেঁচে থাকে, এবং এটা সময়ের যে ফ্লিটিং প্যাসেজ অফ টাইম, অর্থাৎ সময়ের প্যাসেজ অফ টাইম বলতে প্যাসেজ মানেও কিন্তু সময়, তবে টাইম বলতে সময় এবং প্যাসেজ বলতে একটা হচ্ছে নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়। তো বলা হচ্ছে নির্দিষ্ট সময়ের যে গতি, সেই গতিতে প্রকৃতির যে কোনো জীবেরই যে একটা শর্ট লিভ রয়েছে, শর্ট লাইফ স্প্যান রয়েছে, এইটাকে ফোকাস করে এই কবিতাটা লেখা। The poet or the narrator opens the poem with an address to a host of drying daffodil personified as living beings. এই কবিতায় কবি অথবা ন্যারেটর যেটাই বলো না কেন, তিনি ওপেন্স দ্য পোয়েম, এই পোয়েমটা তিনি শুরু করছেন একটা মানে হোস্ট অফ ড্রাইং ড্যাফোডিলস, বলছে মারা যাচ্ছে এরকমের এক দল, হোস্ট বলতে এখানে দল বা অনেকগুলি, এরকম অনেকগুলি ড্যাফোডিলকে অ্যাড্রেস করে তিনি বলছেন এবং তাদেরকে পার্সনিফাই করে কথাগুলো বলছেন। তাদেরকে পার্সনিফাই করে তিনি বলছেন। এই দেখো এখানে পার্সনিফিকেশনের যে ফিগার অফ স্পিচ সেটা কিন্তু আছে এই কবিতায়। The narrator laments seeing the beautiful daffodils are being whisked away very quickly. এখানকার ন্যারেটর তিনি খুবই দুঃখ প্রকাশ করছেন যে এই যে সুন্দর ফুলগুলি সেগুলো খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে, এবং তাদের যে ডিউরেশন, ফুটে মানে ফোটার যে ডিউরেশন, এটা এতই কম যে মনে হচ্ছে যে ইভেন দ্য রাইজিং সান স্টিল হ্যাজন্ট রিচড দ্য নুন টাইম, এবং এটা এতই কম যে সকালে ফুটে সূর্য মানে সকালে সূর্য ওঠার পরে এই সূর্যটা দুপুর পর্যন্ত নাও পৌঁছাতেই এই ড্যাফোডিল ফুলগুলো ঝরে যায়। তার মানে বলছে যে খুবই শর্ট টাইমের জন্য এরা ফুটে। এবং এই ক্ষেত্রে এটা যা মানে দেখার পরে হি দেন আস্কস দেম, তিনি ড্যাফোডিল গুলোকে জিজ্ঞাসা করেন
মানে দিনের শেষ পর্যন্ত থেকে যাওয়ার জন্য, এমনকি ইভিনিং প্রেয়ারের পর্যন্ত থেকে যাওয়ার জন্য। এবং আফটার প্রেয়ার, এবং এই প্রার্থনার শেষে তারা টুগেদার হি সেজ দ্যাট দে উইল অলসো কোম্পানি দ্য ড্যাফোডিলস, বলছে তারাও, মানে এই যে এই কবিতার নিজেদের কথা বলছে, তারাও একটা সময় এই ড্যাফোডিলগুলোর যে কোম্পানি বা সঙ্গী, সেই সঙ্গী হতে চায়। দিস ইজ সো বিকজ লাইক ফ্লাওয়ার্স meant to have a very transient life and even the youth is also very short lived। এবং এইটা বলছেন কবি, এর কারণ হচ্ছে যে ফুলগুলোর মতোই মানুষের জীবনও খুবই ট্রানজিয়েন্ট, মানে ক্ষয়িষ্ণু বা পরিবর্তনশীল, এবং মানুষের যে ইউথ, যে যৌবনকাল, এটাও খুবই শর্ট লিভড, খুবই অল্প সময়ের জন্য আসে। দাস ইন এ স্মল পোয়েম, এইভাবে একটা ছোট্ট কবিতায় কবি ক্রিয়েটস এ নোট অফ মর্নিং, তিনি একটা দুঃখের নোট তৈরি করছেন, শোক গাথা তিনি তৈরি করছেন। অ্যাট দ্য ফার্স্ট ডাইং অফ ড্যাফোডিলস, এই দ্রুত মানে মুমূর্ষু হয়ে যাওয়ার, দ্রুত ঝরে পড়ার বিষয়ে ড্যাফোডিলদের। This simple surface level meaning of the poem embodies a deep symbolic meaning। এই যে কবিতাটা, এটার খুবই সিম্পল একটা সারফেস মিনিং রয়েছে, এবং সেই মিনিংটা মূলত এমবডিজ করছে একটা ডিপ সিম্বলিক মিনিংকে, অর্থাৎ ডিপ একটা সিম্বলিক মিনিংকে মূলত মূর্তায়িত করছেন। মূর্তায়িত বলতে এখানে মূর্তায়ন করা বলতে একটা পার্সনিফাই হিসেবে একটা তুলে আনছেন এক কথায়, যে এই সিম্পল সারফেস মিনিং এর নিচে বা আড়ালে একটা সিম্বলিক মিনিং রয়েছে। হিরিক কম্পেয়ার্স দ্য brevity of human life to the brief flowering of spring daffodils। কবি হিরিক এখানে কম্পেয়ার করছেন মানুষের জীবনের যে সংক্ষিপ্ততা, ব্রেভিটি যেটা, সেটার সঙ্গে এই বসন্তকালের যে ড্যাফোডিল ফুল রয়েছে সেইগুলোর। দ্য অথর কেয়ারফুলি ইউজেস দ্য ওয়ার্ডস, অথর খুব কেয়ারফুলি একটা ওয়ার্ড ইউজ করেছেন, সেটা হচ্ছে উই, অ্যান্ড বিকামস ওয়ান উইথ দ্য রিডার্স অফ to the universalize to the issue of empath আচ্ছা এফিমেরালিটি, এটার মিনিংটা আমি দেখে আসি। আচ্ছা দেখো, তোমরাও পড়তে গিয়ে অনেকেই মিনিং আটকে গেলে এভাবে দেখে নিবা। এফিমেরালিটি বলতে ক্ষণস্থায়ী যে অবস্থাটা, তোমরা মোবাইলেও এটা দেখতে পারো, ephemerality, এফেমেরালিটি, এইভাবে তোমরা প্রোনাউন্সিয়েশনগুলো শুনে নিতে পারো। অনেকেই এই বলবে যে গুগলের মিনিং সবসময় সঠিক হয় না। তাই আমার কথা হচ্ছে, সবসময় সঠিক হয় না এটা সত্য, কিন্তু যতক্ষণ সঠিক হয় ততক্ষণ তো তুমি নিতে পারো। যেমন এখানে এফেমেরালিটি বলতে ক্ষণস্থায়ী, আমার এই জায়গার কবিতার সঙ্গে মিলছে, সো আমি এইটুকু নিলাম। হ্যাঁ, অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকগুলো অর্থ মিলে না, হয়তো যেটা তুমি নিচ্ছ সেটা বা যেটা যাবে সে অর্থটা এখানে মিলছে না, তো তখন সেটা নিলা না তুমি, কিন্তু যতক্ষণ মিলবে ততক্ষণ তুমি নিতে থাকবে। তাহলে এখানে কি বলছে, যে অথর এখানে খুব সুন্দরভাবে উই শব্দটা ব্যবহার করেছেন, এবং বিকামস ওয়ান উইথ দ্য রিডার্স, এবং রিডারদের সাথে একাত্মতা প্রকাশ করছেন। এবং এই যে ক্ষণস্থায়ী যে অবস্থাটা, এফিমেরালিটি, এইটাকে তিনি ইউনিভার্সালাইজ করছেন, সারা বিশ্বব্যাপী এক অর্থে তিনি এখানে প্রকাশ করছেন আর কি, এবং তিনি একাত্মতা প্রকাশ করছেন রিডারদের সঙ্গে, আমরা যারা পড়ছি তাদের সঙ্গে। উই উইপ টু সি দ্য ড্যাফোডিলস, আমরা কান্নাকাটি করছি যখন এই কবিতাটা পড়ছি, এই ড্যাফোডিলদের যে পরিণতি সেটা দেখে আমরা যেন কাঁদছি, আমাদের হৃদয়ে একটা রক্তক্ষরণ হচ্ছে। পার্সনিফাই টু মেক ইট, এবং এটাকে পার্সনিফাই করা হচ্ছে, টু মেক ইট, ওকে আমি কি, আচ্ছা এই যে পার্সনিফাই টু মেক ইট হিউম্যান লাইক, এবং এটা পার্সনিফাই করা হচ্ছে, মানুষের মতো গুণাবলী দেওয়া হচ্ছে, এটাকে মানুষের মতো করে তুলে ধরার জন্য। ওয়েদার সুনার দেন ডিজায়ার্ড বিফোর, আচ্ছা উইথার বলতে ঝরে পড়া, এটা খুব দ্রুত ঝরে পড়ে ডিজায়ার টাইমের চেয়ে, বিফোর দ্য নুন টাইম, মানে সূর্য
যে দুপুরে যে জায়গাটায় যায় সেই জায়গাটায় পৌঁছার আগেই এই ফুলগুলো ঝরে পড়ে। তাই বলছে যে প্রত্যাশিত সময়ে পৌঁছার আগে এই ফুলগুলো ঝরে পড়ে। দ্য ফ্লাওয়ার অ্যাট ওয়ান্স বিকাম এ সিম্বল অফ লাইফ, এবং একটা সময় এই কবিতায় এই ফুলগুলোই মানুষের জীবনের সিম্বল হিসেবে দেখা যায়। দ্য মুভমেন্ট অফ সান বিকামস দ্য সিম্বল অফ লাইফ স্প্যান। এখানে সূর্যের যে মুভমেন্ট, এটা মূলত মানুষের জীবনে যে লাইফ স্প্যান, সেই জীবনটার হচ্ছে একটা সিম্বল হয়ে দাঁড়ায়। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, একটু তোমরা লাইনে থাকো, আমি লাইফ স্প্যানটা তোমাদেরকে একটু খেয়াল করাই। এটা কবিতা আচ্ছা, এরপরে দেখো আমরা যদি পরের ইয়েতে যাই। So the meaning emerges that it is very painful for all of us that people often die before they attain maturity or youth. তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা সাধারণ ড্যাফোডিল ফুল, সে ফুল নুন অর্থাৎ সূর্য একেবারে মাথার উপরে বা দুপুর হওয়ার আগেই ঝরে পড়ে যাচ্ছে। দ্যাট মিনস এইটা আরও একটা বিষয়কে প্রকাশ করে, সেটা হলো যে এটা খুবই দুঃখজনক যে মানুষ প্রায় মারা যায় তার লাইফের যে ইউথ সেই সময়টা অথবা ম্যাচিউরিটি যেটা, সেটাতে পৌঁছার পূর্বেই। দ্য ফ্রেজ হ্যাস্টি আওয়ে কন্ট্রিবিউটস টু দ্য থিম অফ কুইক প্যাসেজ অফ টাইম। হ্যাস্টি মানেই হচ্ছে তোমার দ্রুত চলে যাওয়া বা দ্রুত কোনো কিছু। হ্যাস্টি আওয়ে বলতে দ্রুত চলে যাওয়া, এই শব্দটাই বা এই ফ্রেজটাই কন্ট্রিবিউট করছে বা এখানে দেখাচ্ছে যে এই সময়ের যে দ্রুত চলে যাওয়া সেই থিমটাকে প্রকাশ করছে। হি প্রপোজেস টু দ্য ড্যাফোডিলস, এখানে হি বলতে কবি। হি প্রপোজেস টু দ্য ড্যাফোডিলস দ্যাট ইফ দে স্টে অ্যালিভ টিল দ্য ইভিনিং দে উইল প্রে টুগেদার টু গড। কবি এখানে বলছেন যে ড্যাফোডিল ফুলগুলো তোমরা যদি ইভিনিং পর্যন্ত থাকতে পারো তাহলে আমরা একসঙ্গে কি করতে পারবো, গডের উদ্দেশ্যে প্রার্থনা করতে পারবো। দ্য ইভেন্ট সং মে রেফার্স টু দ্য ক্রিশ্চিয়ান সেরিমনি অফ চার্চ সং অ্যান্ড দে আর সাং ইন প্রেইজ অফ গড। ইভেন্ট সং বলতে তোমরা ক্রিশ্চিয়ান যে চার্চে যে প্রতি রবিবার করে যে সেরিমনি বা যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানের কথা বলা হচ্ছে। বলা হচ্ছে যে তারা যদি একত্রে ফুলগুলো যদি টিকে থাকে তাহলে কি করতে পারবে, যেহেতু ফুলগুলোকে নিজেদের জীবনের সঙ্গে তুলনা করে নিচ্ছে, তাহলে ফুলগুলো যদি টিকে থাকে তাহলে এই ফুল এবং কবি এরা দুজন মিলে কি বলছে, একসঙ্গে তারা গান গাইবে এবং তাদের এই গানটা হবে গডের উদ্দেশ্যে, গডের প্রশংসা করে। আফটার প্রেয়িং দে উইল লিভ দিস ওয়ার্ল্ড টুগেদার ফর গুড, এবং এই প্রার্থনা করার পরে তারা এই ওয়ার্ল্ড ছেড়ে চলে যাবে একসঙ্গে ভালো কিছুর জন্য। দিস সিম্পল আর্স টু প্রে টুগেদার অ্যান্ড কিপ আপ টিল দ্য ব্রেক অফ ডে এক্সপ্লিকেটস পোয়েটস ডিপ রিলিজিয়াস সেন্টিমেন্ট। এই যে একটা সিম্পল প্রার্থনা আর্স, বিশেষ করে তারা দুইজনে অর্থাৎ ড্যাফোডিল এবং কবি তারা একত্রে প্রার্থনা করবে একেবারে দিনের শেষ পর্যন্ত, এটাই মূলত প্রকাশ করে বা ইন্ডিকেট করে যে কবি অনেক রিলিজিয়াস সেন্টিমেন্ট ছিলেন অর্থাৎ রিলিজিয়াস মাইন্ডেড ছিলেন। দ্য লাস্ট লাইন নে আর টু বি ফাউন্ড এগেইন দাস reverberates the holy scripture and adds a finality to the poem. এই যে নেয়ার এন ই এরপর একটা অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, তারপরে ইআর, এটা মূলত নেভারটাকে এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে ভিটাকে তুলে দেওয়া হয়েছে। এটা কবিতার ছন্দ অলঙ্কার, এটা মানে ছন্দের মিল দেখানোর জন্য। তো বলছে এই যে লাস্ট লাইন যেটাতে নেভার বি ফাউন্ড এগেইন, এই শব্দটা মূলত রেভারব্রেট করতেছে, সেটা হচ্ছে দ্য হলি স্ক্রিপচার, মানে হলি স্ক্রিপচার যেটা সেটাকে নির্দেশ করছে। এবং এখানে কবিতার যে শেষ, যে থিমের যে শেষ বা কবি যেটা বলতে চাচ্ছেন সেটার যে জবনিকাপাত সেটা ঘটাচ্ছে এই লাইনটা। আচ্ছা, এরপরে দেখো বলছে যে দ্য পোয়েম এক্সপ্লিকেটস ইটস মিনিং থ্রু এ সিরিজ অফ ফিগারস অফ স্পিচ। এখানে কি কি ফিগার অফ স্পিচ আছে সেগুলো নিয়ে এবার আলোচনা করছে। বলছে এই কবিতাটা বর্ণনা করছে বা ডেসক্রাইব করছে এর মিনিংটা অনেকগুলো ফিগার অফ স্পিচের মাধ্যমে। দ্য পোয়েট অ্যাপ্লাইজ সিমিলি, মেটাফোর, অ্যালিটারেশন অ্যান্ড অ্যাসোনেন্স অ্যান্ড রিদম
অ্যান্ড রাইম টু ক্রিয়েট দ্য ডিজায়ার্ড ইফেক্ট অফ দ্য পোয়েম। এখানে পোয়েমের যে প্রত্যাশিত যে ইফেক্ট, সেই ইফেক্ট তৈরি করার জন্য কবি এখানে সিমিলি, মেটাফোর, অ্যাল্টারেশন, তারপরে অ্যাসোনেন্স এবং রিদম রাইম এগুলো ইউজ করছেন। দ্য পোয়েট পার্সনিফাইজ দ্য হোস্ট অফ ড্যাফোডিলস addressing as fair daffodils, ascribing them human quality. এখানে পোয়েট পার্সনিফাই করছে এই ড্যাফোডিলগুলোকে এবং তাদেরকে ফেয়ার ড্যাফোডিল বলে সম্বোধন করছেন এবং তাদেরকে অ্যাসক্রাইব করছেন হিউম্যান কোয়ালিটি, তাদের প্রতি এই হিউম্যান কোয়ালিটিগুলো যেন আরোপ করছেন। দ্য ফ্লাওয়ার অ্যাট ওয়ান্স বিকাম দ্য সিম্বল অফ লাইফ, এবং ফুলগুলো একটা সময় মানুষের জীবনের প্রতীক হয়ে দাঁড়াচ্ছে। মেটাফরিক্যালি দ্য ফ্লাওয়ার স্ট্যান্ডস ফর শর্ট লিভ লাইফ অফ নেচার, এবং এখানে মেটাফরিক্যালি এই ফুলগুলো মূলত সিম্বলিক স্ট্যান্ড রয়েছে, সিম্বল হচ্ছে এই মানুষের জীবনের যে শর্ট লিভ বা ক্ষণস্থায়ী জীবন, সেইটা হচ্ছে জন্য। বাই ইউজিং সিমিলি, এখানে সিমিলি ইউজ করে দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য লাইফ অফ দ্য ড্যাফোডিলস টু এ কুইক পাসিং সান হুইচ সো সুইফটলি passes from dawn to dusk। এবার বলছে যে এখানে সিমিলির মাধ্যমে কবি কম্পেয়ার করছেন মানুষের এই যে ড্যাফোডিলের যে জীবন, সেই জীবনের সাথে দ্রুত চলে যাওয়া যে সূর্যের যে সময়, সেই সময়টার সাথে, এবং বলছে যে প্রতিদিন সূর্য যেরকম ডাউন টু ডাস্ক, অর্থাৎ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, গোধূলি পর্যন্ত যেভাবে দ্রুত চলে যায়, সেটাকে মূলত নির্দেশ করছেন। দ্য মুভমেন্ট অফ সান বিকামস দ্য সিম্বল অফ লাইফ স্প্যান। একই কথা যে সানের যে মুভমেন্ট, সেটা লাইফ স্প্যানের যে সিম্বল, সেটা হিসেবে আসতেছে আর কি এখানে হচ্ছে। দ্য ইমেজেস অফ সামার রেইন অ্যান্ড দ্য মর্নিং ডিউ স্ট্যান্ড বোথ ফর ড্যাজলিং বিউটি অ্যান্ড কালারফুল লাইফ, বোথ অফ হুইচ আর ইমপারমানেন্ট। বলছে যে এখানে যে দুটো ইমেজ ব্যবহার করা হয়েছে, দুটো ছবি ব্যবহার করেছে। ছবি দুটা কি? সামার রেইন, অর্থাৎ সামারের যে বৃষ্টি, সেইটাকে এখানে আনা হয়েছে। এরপরে শীতের সকালের যে ডিউ, যে শিশির, সেটাকে আনা হয়েছে। এই দুইটাই সিম্বলাইজ করা হয়েছে মানুষের যে কালারফুল এবং বিউটিফুল যে জীবন, সেই জীবনের সঙ্গে, বা সেই জীবনের যে এলিমেন্ট বিভিন্ন, সেই এলিমেন্টগুলোর সঙ্গে, যেগুলো অবশ্যই ইমপারমানেন্ট, ক্ষণস্থায়ী। Thus the poet emphasized the theme of transient nature of life, এবং এইভাবেই কবি এখানে জোর দিয়েছেন যে মানুষের বা যে কোনো জীবনেরই যে ট্রানজিয়েন্ট নেচার, যে পরিবর্তনশীল নেচার বা শেষ হয়ে যাওয়ার যে নেচার, সেই থিমের ওপরে আর কি কবি এখানে জোর দিয়েছেন। অ্যান্ড হিজ ক্রিশ্চিয়ান বিলিভ দ্যাট ওয়ান্স ডাইড এ পার্সন উইল নেভার রিটার্ন টু দিস আর্থ, এবং তিনি একটা ক্রিশ্চিয়ান যে বিলিফ, সেই বিলিফটা হচ্ছে একজন যখন কেউ মারা যায়, সে ব্যক্তি আর কখনোই পৃথিবীতে ফিরে আসে না। এইটা মূলত এই কবিতায় তিনি জোর দিয়েছেন। ওকে, এরপরের স্ট্যান্ডাতে বলছে যে দ্য মোস্ট অরিজিনাল অফ সন্স অফ বেন, হিরিক রিভাইভ দ্য স্টাইল অফ দ্য অ্যানসিয়েন্ট ক্লাসিক লিরিক। সন্স অফ বেন, আচ্ছা এখানে সংস অফ বেন হতে পারে। তো বলছে মোস্ট অরিজিনাল যে সানস অফ বেন, বেনের যে ছেলেগুলি বা সন্তান, এখানে কি বোঝাচ্ছে বোঝা মুশকিল। হিরিক রিভাইভ, এখানে হিরিক রিভাইভ করছেন যে এনসিয়েন্ট ক্লাসিক যে লিরিক্যাল যে স্টাইল রয়েছে, সেই স্টাইলটা এখানে ফলো মানে রিভাইভ করেছেন। আচ্ছা, প্রথমের এইটুকু তোমরা না ইউজ করলেও পারো, দ্য মোস্ট অরিজিনাল অফ সানস অফ বেন, এটার দরকার নাই। হিরিক রিভাইভ এখান থেকে স্টার্ট করবা। হিরিক রিভাইভ দ্য স্টাইল অফ দ্য এনসিয়েন্ট ক্লাসিক লিরিক। হিরিক পুনরায় রিভাইভ করেছেন, পুনরায় জাগ্রত করেছেন বা তুলে এনেছেন প্রাচীন যে ক্লাসিক লিরিক রয়েছে, লিরিক কবিতা, সেইগুলোকে তিনি তুলে নিয়ে এসেছেন। হি ডিরাইভস mythic energy and power of his lyricism by his use of rhythm and rhyme and appropriately light and flowing sound। এখানে কবি যে প্রাচীন যে মিথ যেগুলো রয়েছে, কল্পকাহিনী, সেগুলোর যে এনার্জি এবং সেগুলোর যে পাওয়ার, লিরিসিজমের যে পাওয়ার, সেগুলো তিনি এখানে তুলে নিয়ে এসেছেন তার পাওয়ারফুল রিদম এবং রাইমের মাধ্যমে। এবং তিনি অ্যাপ্রোপ্রিয়েটলি এখানে ইউজ করেছেন লাইট অ্যান্ড ফ্লোয়িং সাউন্ড। মানে কবিতার ভেতরে, এই কবিতা যদি গানে সুর করা যায়, তাহলে এটাতে খুব সুন্দর সাউন্ড আসবে। সেই সাউন্ডগুলো এখানে তিনি সুন্দরভাবে ইউজ করেছেন, সেটা বলছে।
The sadness for the short-lived nature is created by very short and disconnected rhythm. বলছে এখানে যে মানুষের জীবনের যে শর্ট লিভড যে নেচার সেটাকে এখানে তৈরি করা হয়েছে খুব শর্ট এবং ডিসকানেক্টেড রিদমের মাধ্যমে। রিদমগুলো আর কি খুবই কানেক্টেড, এগুলো ডিসকানেক্ট হবে না এরকম আর কি। The idea of briefness is emphasized by the one or two symbolic words and lines very brief in length. এখানে যে সংক্ষিপ্ততার যে আইডিয়া বা শর্ট লিভের যে আইডিয়া সেটাকে এমফাসাইজ করা হয়েছে একটা অথবা দুইটা সিম্বলিক ওয়ার্ড দিয়ে, এবং লাইন্স ভেরি ব্রিফ ইন লেংথ, এবং সেন্টেন্সগুলি খুবই ছোট ছোট এই কবিতার। যেমন এখানে বলছেন উই উইপ টু সি, ইউ হ্যাস্ট আওয়ে ভেরি সো সুন। এখানে স্টে স্টে, হ্যাজ রান, উই ডাই আর লাইন্স ক্রিয়েটেড উইথ ওয়ান আর টু ওয়ার্ডস। এগুলো ওয়ান আর টু ওয়ার্ডস দিয়ে এই লাইনগুলো তৈরি করা হয়েছে। Thus the poet emphasizes his theme of transient nature of life by his lucid style. এবং এইভাবে কবি এখানে তার যে জীবনের যে ক্ষণস্থায়ী যে অবস্থাটা সেই থিমটাকে তিনি লুসিড স্টাইলে, সুন্দর স্টাইলে তিনি এখানে উপস্থাপন করেছেন। আচ্ছা, এরপরে এখানে উপসংহার টেনেছেন জাস্ট। সো এই হচ্ছে মূলত এই কবিতাটির মেইন কথা। এখন এই কবিতা সম্পর্কে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা তোমরা বলো। আর এই কবিতাকে আরও কিভাবে সুন্দর করে প্রশ্নটা কিভাবে লেখা যায়, এখানে তো আমি যতটুকু বললাম এই প্রশ্নটা খুব অত ভালো আকারে নেই, কিন্তু এত ভালো আকারে কিভাবে করা যায় এটা তোমরা করতে পারবা যদি এই দুইটা ভিডিও দেখো। আমি যে দুইটা ভিডিওর কথা বললাম তোমাদেরকে, এই দুইটা যদি ভিডিও দেখো তাহলে তোমরা এটাকে আরও ভালোভাবে নিজেদের মতো করে তৈরি করে ফেলতে পারবা। আর ফার্স্ট ইয়ারে সবসময়ের জন্য চেষ্টা করো যে কীভাবে নোট তৈরি করতে হয় এটা শেখার। এটা শিখতে পারলে পরবর্তীতে এই ফার্স্ট ইয়ার তো ভালোভাবে যাবেই, পরবর্তীতে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এগুলো ফোর্থ ইয়ার, এগুলো খুব ভালোভাবে পার করতে পারবে। আচ্ছা, এখন এই ব্যাপারে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা প্লিজ একটু কোশ্চেনটা করো। স্যার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে কোটেশন দিতে হয় না? হ্যাঁ, কোটেশন দিতে হয়, তো কোটেশন দিতে হয়, কিন্তু এই যে এই প্রশ্নটাতে কোটেশনটা নাই, কিন্তু কোটেশন দিতে হয়। তো এই ক্ষেত্রে তোমাদের ওই যে বললাম যে একটু মাথা খাটিয়ে হ্যান্ড নোট তৈরি করতে হবে এবং কোটেশনগুলোও দিতে হবে। কোটেশন কিভাবে দিবা, কোথা থেকে দিবা, তোমাদের গাইডগুলোতে যে এক্সপ্লেনেশনগুলো আছে সেই এক্সপ্লেনেশনগুলোই তোমরা ইউজ করতে পারো। ওই এক্সপ্লেনেশনগুলোই মূলত সবসময় গুরুত্বপূর্ণ লাইনগুলোই এক্সপ্লেনেশনের জন্য দেওয়া হয়, এবং সেই লাইনগুলোই তোমরা ইউজ করতে পারো। আর এটা সবসময়ের জন্যই দিবে, ঠিক যেমন তরকারিতে মশলা দিতে হয়, এই সাহিত্যের প্রশ্ন পড়তে গিয়ে তোমাকে এই কোটেশনগুলো হচ্ছে সেই তরকারির মশলার মতো, তো এটা দিতেই হবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার শর্ট কোশ্চেনে দুইটা কোশ্চেন ছিল ড্যাফোডিলস এর থেকে। কিরকম বলো? 20 নম্বর, 20 নম্বর আর 21 নম্বর, ওই আপনি যে সাজেশন দিচ্ছেন ওইখানে। আচ্ছা আচ্ছা, শর্ট কোশ্চেন নিয়ে তো আমরা পড়বো, শর্ট কোশ্চেন, ব্রিফ কোশ্চেন, এগুলো সবই আমরা জি। পড়বো, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো আমরা সব পড়বো। এই যে শর্ট কোশ্চেন, এগুলো দেখা যাচ্ছে একদিনে আমরা দুটো তিনটা করে আলোচনা করে করে আমরা সব পড়ে ফেলবো। আর ব্রিফ কোশ্চেনগুলো পড়বো আমরা রুটিন দেওয়ার পরে, যাতে করে আমরা যখন পড়বো তার কিছুদিনের মধ্যেই যাতে আমরা কমন পেয়ে যাই বা মনে থাকে আমাদের। ব্রিফ কোশ্চেনগুলো অনেকটা ওই নৈর্ব্যক্তিক প্রশ্নের মতো, তো সো ওইটা খুব একটা কঠিন না, খালি জাস্ট যেটা যেভাবে পড়তে হবে একটু বাছাই করে পড়তে হবে। বাছাই করে কি, আমি তোমাদেরকে একটা সিম্পল তথ্য দেই। তুমি তোমাদের যত বই আছে, যে বইগুলোই আছে না কেন, সেই বইগুলো যদি খুঁজতে যাও দেখবা কবি কত সালে জন্মগ্রহণ করেছেন, কবির দাদার নাম কি, বাপের নাম কি, এগুলোও দিয়ে রেখেছে, কবি কোন শহরে জন্মগ্রহণ করেছেন, কোন দেশে, এগুলো দিয়ে রেখেছে, কিন্তু এগুলো কোনোদিনই পরীক্ষায় আসে না। তুমি তোমাদের যদি বই পরীক্ষার সাবেক মানে গত বছরগুলোর যদি বিগত বছরগুলোর কোশ্চেন চেক করে দেখো, এগুলো কখনোই আসে না, কিন্তু এগুলো দিয়ে বই ভরা। কিন্তু আমরা কি করব, ব্রিফ কোশ্চেনে প্রতিটা কবিতায় হয়তো দেখা যাচ্ছে যে 5টা 7টা 10টা করে ব্রিফ পড়বো, এবং এগুলো এমনভাবে পড়বো যাতে মনে থাকে গল্পের স্টাইলে, এবং এগুলো আমরা খাতায় ওইভাবে লিখে দিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে।
আর ব্রিফ যদি প্রতি কবিতা থেকে ধরো এখানে 10টা 10টা করে দিতে থাকি, তাহলে এই পেজে আটবে না। তো এই জন্য আসলে ব্রিফের সাজেশন দেওয়া মুশকিল। আচ্ছা, এরপরে আর কোনো কোশ্চেন থাকলে করো। আচ্ছা, আর কোনো স্যার কোশ্চেন? আমাদের রুটিন কি ফর্ম ফিল আপের ডেট শেষ হওয়ার পর পরই দিবে, এটা বলতে পারবেন? সাধারণত যেটা হয় যে ফর্ম ফিল আপের 1 মাসের মধ্যেই রুটিন দিয়ে দেয়, ফর্ম ফিল আপ হওয়ার 1 মাসের মধ্যে। এখন তার 1 মাস পরে গিয়ে পরীক্ষা হয়। রুটিন যখন দেয়, রুটিন দেওয়ার 1 মাস পরে শুরু হয় পরীক্ষা, 1 মাস আগে রুটিন দেয়। এখন এবার যেহেতু করোনার কারণে একটা সমস্যা, সো এটা এমন হতে পারে যে 15 দিন আগে ফর্ম ফিল আপ করালো, 15 দিন পরেই আহ, হচ্ছে রুটিন দিয়ে দিল, এমনও হতে পারে। হচ্ছে সেশন জটটা একটু কমানোর জন্য। আবার এমনও হতে পারে যে পরীক্ষাগুলোর মাঝখানে সাধারণত 4 দিন 5 দিন করে ছুটি থাকে, তো সেই ছুটিটাও কমায় ফেলতে পারে। আবার মানে অনেক কিছুই হতে পারে আর কি। তবে সব কিছুর জন্যই প্রস্তুত থাকতে হবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, এরপরে আর কোনো কোশ্চেন? স্যার আপনি যে সাজেশনগুলো দিয়েছেন মানে ব্রড কোশ্চেনগুলোর জন্য, মানে এর মধ্যে ইনশাআল্লাহ কমন পড়বে? আশা তো করছি এর ভেতরে কমন পড়বে, এবং বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো দিয়েছি এর ভেতর থেকেই কমন পড়ে গেছে। সো এবারও আশা করছি। আর লাগবে তো 5টা কোশ্চেন, তাই তো? এর ভেতর থেকে ধরো 15টা দেওয়া আছে, এর ভেতর থেকে 5টা কমন পড়বে না, তাহলে তো হলো না। এর বাইরে তো কোশ্চেনই নাই। এর বাইরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তো, এই বাইরে ধরো আরো 8টা কোশ্চেন আছে, এই 8টা কোশ্চেন তো কমন পড়েই গেছে। আবার এখানে আরেকটা জিনিস মাথা খাটাতে হবে, সেটা হচ্ছে ধরো তোমাকে আমি এই প্রশ্নটাই কথাই বলি, এই যে টু ড্যাফোডিল, একটা প্রশ্নের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়া মানে ওই প্রশ্ন থেকে যাই আসুক না কেন ওটা লিখতে পারা, ওইটাকেই ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হয়। যেমন টু ড্যাফোডিল পড়তে গিয়ে দেখো আমরা কি পড়লাম, আমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়তে গিয়ে পড়লাম যে এখানকার ইমেজারিগুলো, সিম্বলগুলো, কোন সিম্বলগুলো তিনি ইউজ করেছেন কোনটার জন্য। সো এটাই তোমরা তখন এই ঘটনাগুলি, স্টোরি, পুরো কবিতার যে স্টোরি সেটাকে লিখে দিয়ে আসতে হবে। আর একটা বড় স্ট্যান্জা করে বলতে হবে যে এই এই জায়গায় এই সিম্বলগুলো ইউজ করা হয়েছে, ব্যাস হয়ে গেল। তারপরে ধরো এই সব জায়গাতেই সব ক্ষেত্রে তাই। আর টেনশন করো না, এর ভিতরে কমন পড়ে যাবে। তোমাদেরকে তো 15টা দিয়েছি, অনেক বেশি দিয়েছি। আর অন্যান্য ইয়ারে তোমার 12টা 13টা এভাবে দেওয়া, এবং বিগত বছরগুলোতে কমন পড়ে গেছে। একটা সাজেশন আছে বাজারে, বইতে পাওয়া যায়, অনেক পপুলার, সেটা হচ্ছে সেট সাজেশন। সেট সাজেশনে তোমরা যদি খেয়াল করো, তোমরা যদি কেউ কিনে থাকো খেয়াল করে দেখো যে 2টা কোশ্চেন দিবে না, যে 2টা কোশ্চেন গতবার এসে গেছে, এবং তার আগের বিগত যতগুলো কোশ্চেন পরীক্ষার ভেতরে এসেছে যাবৎকালে কোনো একটা পার্টিকুলার ধরো স্টোরি থেকে, সবগুলো দিয়ে দিয়েছে। তাহলে এটা তো সাজেশন হলো না যে বিগত বছরগুলোতে আমার হয়তো 30টা কোশ্চেন আসছে, 30টাই আমি দিয়ে রাখলাম, তাহলে তো সাজেশন হলো না। সাজেশন হচ্ছে এরকমই যে তোমাকে অল্প পড়ে, অল্প কয়েকটা পড়ে সেখান থেকে কমন পেতে হবে, এরকম। আর আমি সবসময় এর আগেও যে সাজেশনগুলো দিয়েছি সবসময় সবই কমন পেরেছে। তো তোমরাও টেনশন করো না, কমন পড়ে যাবে, এগুলোই পড়ো, কমন পড়ে যাবে। স্যার আরেকটা কোশ্চেন ছিল, স্যার সেটা হচ্ছে রাইম স্কিমের ক্ষেত্রে আমরা যদি মানে অ্যান্সার লিখতে যাই তাহলে 2 পেজের বেশি তো কোনোভাবেই মানে সম্ভব হচ্ছে না, তো এখানে মার্ক কত দিতে পারে, মানে এখানে একটু ডাউট আছে আর কি। রাইম স্কিম বলতে কোনটা, স্ক্যানশনের কথা বলতেছো নাকি? স্যার ব্রড কোশ্চেনে যে কোশ্চেনটা দেয়। ব্রড কোশ্চেনে সাধারণত রাইম স্কিমের জন্য দিবে না, দেয় না। দেখো এই যে এই সাজেশনের স্যার ভেতরে, আমি রিডিং রিডিং এর কথা বলতেছি, রিডিং স্কিলের কথা বলতেছি স্যার, ও রিডিং স্কিলে। পার্ট সি তে। আচ্ছা, রিডিং স্কিলে পার্ট জি স্যার। সিতে যখন দেয় তখন ওই যে একটু ওই দেখা যাচ্ছে পুরো কবিতাটা তুলে দিতে হয়, তুলে দিয়ে দেখাইতে হয়। হুম। আর পার্ট সি, রিডিং স্কিলের পার্ট সি বা রাইটিং স্কিল, এগুলো তো অঙ্কের মতো মার্কস আসে। সো এগুলোর প্রশ্নের সাইজ ছোট হয় বাট মার্কস বেশি।
স্যার তাহলে কি স্যার হচ্ছে উদ্দীপকে যে পোয়েমটা থাকে ওইটা কি প্রথমে মানে তুলে দিব, তারপরে মানে রাইম স্কিমটা করব? হ্যাঁ, হ্যাঁ, ওইটাই করতে হবে। আর ওইটা নিয়ে আমরা যখন পড়বো তখন আমি ডিটেইল আরো আলোচনা করব। আর অলরেডি এটা নিয়ে যদি কেউ যদি কনসাস থাকো, মানে খুবই যদি কনসার্ন বা অরিড হয়ে থাকো, তাহলে এগুলো নিয়ে আমাদের এই চ্যানেলগুলোতে ভিডিও আছে, এখনই দেখে ফেলতে পারো। আর ভয় পাওয়ার কিছু নেই, ওগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব, ওয়ান বাই ওয়ান প্র্যাকটিস করবো, ওটা কিভাবে লিখতে হবে সেটাও আমরা জানিয়ে দেবো। আর এই গ্রুপেও আছে, এই চ্যানেলেও আছে, তোমরা এখনই দেখে আসতে পারো, যারা হয়তো কনসার্ন বা ভাবতেছো যে আরো আগে থেকে আমরা ইয়ে করব, প্র্যাকটিস করব, তাহলে এখানেও করতে পারবা। আচ্ছা। স্যার ঠিক আছে পোয়েট্রি স্যার। প্রোজ এগুলো পড়া শেষ হওয়ার পরে কি আপনি আমাদের রাইটিং স্কিল পড়াবেন? হ্যাঁ, সবই পড়াবো তো, শুধুমাত্র বাংলাগুলো পড়াবো না, যেটা ওই যে আচ্ছা স্যার। কি রাষ্ট্রবিজ্ঞান, তারপর আরো কি কি থাকে ওইগুলো পড়াবো না, সমাজবিজ্ঞান